ছোট ছোট জিনিস আমাকে ভীত করে তোলে। রোদ, ঘাসের ওপরে গাঢ় ছায়া, সাদা গোলাপ, লাল চুলের শিশু, আর একটা নাম, হ্যারি। কত সাধারণ একটা নাম। ক্রিস্টিন যখন প্রথম নামটা বলল আমাকে, আমার গা শিউরে উঠেছিল। ওর বয়স 5, মাস 3 বাদে ভর্তি হবে স্কুলে। এক সুন্দর উষ্ণ বিকেলে বরাবরের মতো বাগানে খেলা করছিল ক্রিস্টিন। দেখলাম ঘাসের ওপর পেট দিয়ে শুয়ে আছে। ডেইজি ফুল ছিঁড়ে মালা গাঁথছে মনের আনন্দে। ওর ম্লান লাল চুলে রোদ ঝলসাচ্ছে। ত্বক আশ্চর্য সাদা লাগছে। বড় বড় নীল চোখ জোড়া গভীর মনোযোগের কারণে ঈষৎ বিস্ফোরিত। হঠাৎ সাদা গোলাপের ঝাড়ের দিকে চোখ তুলে চাইল ক্রিস্টিন। ঝোপটার ছায়া পড়েছে ঘাসে। হাসল মেয়েটা। হ্যাঁ, আমি ক্রিস্টিন, বলল সে। সিধে হলো, ধীর পায়ে হেঁটে এগোলো ঝোপের দিকে। পরনের নীল সুতির স্কার্টটা উড়ু ছুঁয়েছে। দ্রুত লম্বা হয়ে যাচ্ছে মেয়েটা। থাকি মাম্মি আর ড্যাডির সাথে, পরিষ্কার গলা শোনা গেল ওর। তারপর একটু বিরতি দিয়ে, কিন্তু ওরাই আমার মাম্মি আর ড্যাডি। ঝোপের ছায়ার মধ্যে এখন ক্রিস্টিন যেন আলোর পৃথিবী থেকে ঢুকে পড়েছে আধারে। কেমন অস্বস্তি লেগে উঠল আমার। জানি না কেন ডাক দিলাম ওকে। ক্রিস, কি করছো তুমি? কিছু না। অনেক দূর থেকে ভেসে এলো কণ্ঠটি। ঘরে এসো, বাইরে অনেক রোদ। বেশি রোদ না। ঘরে এসো ক্রিস, ও বলল। আমাকে এখন যেতে হবে, বিদায়। বাড়ির দিকে পা বাড়ালো মন্থর গতিতে। ক্রিস, কার সঙ্গে কথা বলছিলে? হ্যারি। হ্যারি কে? হ্যারি। ও আর কিছু বলল না। আমি ওকে কেক আর দুধ খাওয়ালাম। ঘুমাতে যাবার আগ পর্যন্ত পড়ে শোনালাম বই। শুনতে শুনতে বাগানের দিকে চোখ ফেরালো ক্রিস্টিন। হেসে কাকে যেন উদ্দেশ্য করে হাত নাড়ল। ওকে বিছানায় শুইয়ে দেওয়ার পর স্বস্তির শ্বাস ফেললাম। জিম বাড়ি ফেরার পরে ওকে রহস্যময় হ্যারি সম্পর্কে বললাম। হেসেই উড়িয়ে দিল সে আমার কথা। তোমার সঙ্গে দুষ্টুমি শুরু করেছে ও, বলল জিম। মানে? বাচ্চারা কল্পনায় এরকম নানা সঙ্গী সাথী জোগাড় করে। কেউ কেউ তাদের পুতুলের সঙ্গে কথা বলে। ক্রিসের তো আবার পুতুল টুতুলের প্রতি কোনো কালেই আগ্রহ ছিল না। ওর ভাই বোন নেই, নেই সমবয়সী কোনো বন্ধু। তাই কল্পনায় একজনকে নিজের সাথী করে নিয়েছে। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু নির্দিষ্ট কোনো নাম কেন বেছে নেবে ও? শ্রাগ করল জিম। বাচ্চারা এরকম কত কিছুই তো করে। এ নিয়ে এত দুশ্চিন্তার কোনো মানে হয় না। না, ঠিক দুশ্চিন্তা নয়, ওর প্রতি আরেকটু খেয়াল রাখার প্রয়োজন বোধ করছি। ওর আসল মায়ের চেয়েও বেশি। জানি আমি, কিন্তু ক্রিস ঠিকই আছে। ও চমৎকার একটি মেয়ে, সুন্দরী, স্বাস্থ্যবতী, বুদ্ধিমতী। এর সমস্ত ক্রেডিট তোমার। তোমারও? ইনফ্যাক্ট আমরা বাবা মা হিসেবে মন্দ নই। এবং খুব বিনয়ী, বলে দুজনে হেসে উঠলাম একসাথে। জিম আমাকে চুমু খেলো। আমার মন শান্ত হলো। তবে পরদিন সকাল পর্যন্ত আজও প্রখর রোদ চমকাচ্ছে ছোট লনটিতে, সাদা গোলাপ ঝাড়ের গায়ে। ক্রিস্টিন পা মুড়ে বসে আছে ঘাসে, চোখ ঝাড়ের দিকে, হাসছে। হ্যালো, বলল সে। জানতাম তুমি আসবে, কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার বয়স কত? আমি 5-এ পা দিয়েছি। আমি বাচ্চা মেয়ে নই। আমি শিগগিরই স্কুলে ভর্তি হব, নতুন ড্রেস পরব, সবুজ জামা। তুমি স্কুলে যাও, তারপর কি করো? এক মুহূর্ত নীরব থাকলো সে। মাথা ঝাঁকাচ্ছে, শুনছে। তলিয়ে গেছে আলাপচারিতায়। রান্নাঘরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে গা হিম হয়ে এলো আমার।
বোকার মতো কিছু ভেবে বসো না। অনেক বাচ্চারই কাল্পনিক সঙ্গী থাকে। নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। কিছুই ঘটছে না, তুমি কিছুই দেখছো না বা শুনছো না, এমন ভাব করলেই হয়। নির্বোধের মতো কিছু করে বসো না। কিন্তু আমি ডাক দিলাম ক্রিসকে দুধ খাওয়ার জন্য। সাধারণত এত তাড়াতাড়ি ওকে দুধ খাওয়াই না আমি। তোমার দুধ রেডি ক্রিস, চলে এসো। 1 মিনিট। জবাব শুনে অবাক লাগলো। ও দুধ খেতে খুব পছন্দ করে, স্যান্ডউইচ, ক্রিম, বিস্কিট দিয়ে। ডাকলেই চলে আসে। এখনই আসো সোনা, বললাম আমি। হ্যারিকে নিয়ে আসি। না। চিৎকারটা এতই কর্কশ শোনালো যে নিজেই অবাক হয়ে গেলাম। গুড বাই হ্যারি, তোমাকে নিয়ে যেতে পারছি না বলে দুঃখিত, কিন্তু আমাকে এখন দুধ খেতে যেতে হবে, বলে লাফাতে লাফাতে ঘরে ঢুকলো ক্রিস। হ্যারিকে কেন দুধ খেতে ডাকলে না? করে বসলো আমার মেয়ে। হ্যারিটা কে সোনা? হ্যারি আমার ভাই। কিন্তু ক্রিস, তোমার কোনো ভাই নেই। ড্যাডি আর মাম্মির একটাই মাত্র সন্তান, একটি মাত্র মেয়ে, আর সে হলে তুমি। হ্যারি তোমার ভাই হতে পারে না। হ্যারি আমার ভাই, ও আমাকে তাই বলেছে। দুধের গ্লাসে মুখ নামালো, চুমুক দিল, মুখ তুলল উপরের ঠোঁটে দুধের সাদা রেখা দিয়ে। তারপর থাবা মেরে তুলে নিল বিস্কিট। যাক, হ্যারি অন্তত ওর খিদে নষ্ট করতে পারেনি। দুধ খাওয়া শেষ হলে আমি বললাম, আমরা এখন শপিং করতে যাব ক্রিস, আমার সঙ্গে যাবে? না, আমি হ্যারির সঙ্গে থাকব। তা হবে না, তুমি আমার সঙ্গে যাচ্ছ। হ্যারি যেতে পারবে না। হ্যাট আর গ্লাভস পরার সময় লক্ষ্য করলাম আমার হাত কাঁপছে। আজকাল ভীষণ ঠান্ডা লাগছে ঘরে, যেন শীতল একটা ছায়া ঘিরে আছে বাড়িটাকে সূর্যালোক আড়াল করে। সুবোধ বালিকাটির মতো আমার সাথে বেরিয়ে পড়ল ক্রিস। তবে রাস্তা দিয়ে হাঁটার সময় ঘুরে হাত নাড়ল সেই অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে। এই ঘটনা জিমকে জানালাম না আমি, বললে আগের দিনের মতো লেকচার শুনিয়ে দেবে আমাকে। কিন্তু ক্রিস্টিনের হ্যারি ফ্যান্টাসি দিনের পর দিন চলতে লাগলো। সেই সাথে চাপ বাড়ল আমার স্নায়ুতে। গ্রীষ্মের লম্বা দিনগুলো এখন আমার চোখে বিশ্বের মতো। চাতকের মতো অপেক্ষা করছি ধূসর মেঘভর্তি আকাশ আর বৃষ্টির জন্য। বাগানে ক্রিস্টিনের গলা শুনলেই আজকাল কেঁপে উঠি আমি। হ্যারির সাথে যে কি বিরামহীন বকবক করে চলে। এক রোববার জিম সবকিছু শোনার পরে মন্তব্য করল, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ক্রিস কল্পনায় তার একজন সঙ্গী খুঁজে নিয়েছে। ওর ভাষাও বদলে যাচ্ছে, বললাম আমি। খানিকটা ককনি অ্যাকসেন্টের কথা বলে আমার মেয়ে। মাই ডিয়ারেস্ট, লন্ডনের প্রতিটি বাচ্চাই খানিকটা ককনি অ্যাকসেন্টে কথা বলে। স্কুলে যাওয়ার পরে অন্যান্য বাচ্চাদের সাথে মিশে হয়তো ওর উচ্চারণ আরও বাজে হয়ে উঠবে। আমরা তো কখনো ককনি অ্যাকসেন্টে কথা বলি না। এরকম উচ্চারণ ও শিখলো কোত্থেকে? আর কার থেকে ওই উচ্চারণ শিখবে? ওই এটা ছাড়া হ্যারির নামটা মুখে এলো না আমার। দুধওয়ালা, ঝাড়ুদার, কয়লাওয়ালা, আরও নাম শুনতে চাও? চাই না। তিক্ত একটা হাসি দিয়ে চুপ হয়ে গেলাম আমি। তবে বলল জিম, আমি কিন্তু ওর উচ্চারণে কখনো কোনো ককনির প্রভাব লক্ষ্য করিনি। আমাদের সঙ্গে কথা বলার সময় সে ওভাবে উচ্চারণ করেও না, শুধু বলে ওর ওর সঙ্গে কথা বলার সময়। অর্থাৎ হ্যারি। এই হ্যারির ব্যাপারে আমার বেশ কৌতূহল হচ্ছে। চলো একদিন খুঁজে দেখি সত্যি এই নামে কেউ আছে কিনা। না, আর্তনাদ করে উঠলাম আমি। ও কথা আর মুখে হলো না। ওটা আমার দুঃস্বপ্ন, আমার জীবন্ত দুঃস্বপ্ন। ওহ জিম, আমি আর সইতে পারছি না। বিস্মিত দেখালো ওকে। এই হ্যারি দেখছি তোমার 12টা বাজিয়ে দিয়েছে।
আসলেই তাই। সারাদিন আর রাত আমাকে অনর্গল শুনতে হচ্ছে, হ্যারি ওটা, হ্যারি এটা, হ্যারি অমুক বলেছে, হ্যারি তো অমুক ভাবছে, হ্যারিকে এটা দেই, হ্যারিকে নিয়ে আসি। তুমি অফিসে থাকো বলে এই যন্ত্রণা তোমাকে সইতে হয় না, কিন্তু এটার সঙ্গে আমাকে বাস করতে হচ্ছে। আমি আমি ভয় পাচ্ছি জিম, ব্যাপারটা খুবই অস্বস্তিকর। তোমার মানসিক বিশ্রামের জন্য কি করা দরকার জানো? কি? ক্রিসকে নিয়ে কাল ডক্টর ওয়েবস্টারের কাছে যাব। ক্রিসের সাথে উনি কথা বলুন। ক্রিস কি অসুস্থ? মানে মানসিকভাবে? গুড হেভেন্স, নো। তবে প্রফেশনাল অ্যাডভাইসটা এখন দরকার। পরদিন ক্রিসকে নিয়ে গেলাম ডক্টর ওয়েবস্টারের কাছে। ওকে ওয়েটিং রুমে বসিয়ে ওয়েবস্টারের হ্যারির ব্যাপারে সংক্ষেপে ব্যাখ্যা করলাম। সহানুভূতির ভঙ্গিতে মাথা ঝাঁকালেন তিনি। তারপর বললেন, এটা একটা অদ্ভুত কেস মিস্টার জেমস, তবে অস্বাভাবিক নয়। কাল্পনিক কোনো বাচ্চার কাছে এমন বাস্তব হয়ে ওঠে যে বাবা মা আত্মা শুকিয়ে যায় ভয়ে। এরকম ঘটনা বহু দেখেছি। আপনার মেয়েটি বোধহয় একা থাকে, তাই না? ওর কোনো বন্ধু নেই। আমরা নতুন এসেছি ওই এলাকায়। তবে স্কুলে যেতে শুরু করলে আর বন্ধুর অভাব হবে না। ও স্কুলে যাবার পরে অন্য বাচ্চাদের সঙ্গে যখন মিশতে থাকবে, দেখবেন ফ্যান্টাসিগুলো অদৃশ্য হয়ে গেছে। প্রতিটি শিশুরই সমবয়সী সঙ্গী সাথী দরকার। না পেলে সে নিজে নিজেই কোনো সঙ্গী আবিষ্কার করে বা বানিয়ে নেয়। বয়সী কিংবা বুড়োরা আপন মনে নিজেদের সাথে কথা বলে। এর মানে এই নয় যে তারা পাগল। কারো সঙ্গে কথা বলার দরকার হয় বলেই এমনটা করে। শিশু আরো বেশি প্র্যাকটিক্যাল। নিজে নিজে কথা বলার চেয়ে কল্পনায় কোনো সঙ্গী সে তৈরি করে নেয়। আমার মনে হয় না এ নিয়ে দুশ্চিন্তার কিছু আছে। আমার স্বামীও তাই বলেছে। ঠিকই বলেছেন তিনি। তবে ক্রিস্টিনকে যেহেতু নিয়ে এসেছেন, ওর সঙ্গে একটু কথা বলি। তবে আমাদের আলাপচারিতায় আপনার না থাকলেও চলবে। আমি ওয়েটিং রুমে গেলাম ক্রিসের কাছে। সে জানালার ধারে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, হ্যারি অপেক্ষা করছে। কোথায় ক্রিস? শান্ত গলায় প্রশ্ন করলাম। ওই তো গোলাপের ঝাড়ের ধারে। ডাক্তার তার বাগানে গোলাপের ঝাড় বানিয়েছেন। ওখানে কেউ নেই, বললাম আমি। ক্রিস কটমট করে তাকালো আমার দিকে। ডক্টর ওয়েবস্টার তোমার সঙ্গে কথা বলবেন সোনা। ওর চাউনিতে এমন কিছু একটা ছিল, কথা বলার সময় গলা কেঁপে গেল আমার। ওনাকে তো তুমি চেনোই। চিকেন পক্স থেকে সেরে ওঠার পরে তোমাকে মিষ্টি খেতে দিয়েছিলেন, মনে নেই? মনে আছে, বলল ক্রিস। সউৎসাহে পা বাড়ালো ডাক্তারের সার্জারির দিকে। আমি অস্থির চিত্তে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। ওদের অস্পষ্ট গলা ভেসে আসছে। ডাক্তার খিকখিক করে হাসলেন। ক্রিস্টিন জোর হাসিতে ফেটে পড়ল। ডাক্তারের সাথে যেরকম আন্তরিক ভঙ্গিতে কথা বলছে, ও আমার সঙ্গে সেভাবে কথা বলে না। ওরা ঘর থেকে বেরোলো। ডাক্তার বললেন, আপনার মেয়ের কোনো সমস্যা নেই। ওর মনটা শুধু কল্পনায় ভরা। একটা কথা মিসেস জেমস, ওর সঙ্গে হ্যারির ব্যাপারে আলোচনা করুন। আপনার উপরে যেন সে আস্থা রাখতে পারে। আপনি ওর এই ভাইটির ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছেন শুনেছি আমি। তাই ক্রিস্টিন হ্যারি সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চায় না। হ্যারি কাঠের খেলনা বানাতে পারে, তাই না ক্রিস? জি, হ্যারি কাঠের খেলনা বানাতে পারে। সে লিখতে পড়তেও জানে না? এছাড়া সাঁতার কাটতে পারে, পারে গাছে চড়তে এবং ছবি আঁকতে। হ্যারি সব পারে। ও খুব ভালো ভাই। ক্রিসের ছোট্ট মুখখানা জলজল করে উঠল।
ডাক্তার আমার কাঁধ চাপড়ে দিলেন। হ্যারি ওর কাছে খুব ভালো একটা ভাই। কিসের মতো তারও মাথায় লাল চুল, তাই না? হ্যারির মাথায়ও লাল চুল আছে। গর্বের সুর ক্রিসের কণ্ঠে। আমার চুলের চেয়েও লাল। ড্যাডির মতোই প্রায় লম্বা সে, শুধু রোগা। মাম্মি, তোমার সমান লম্বা হ্যারি। ওর বয়স 14। বলেছে বয়সের তুলনায় সে নাকি বেশি লম্বা হয়ে গেছে। এ কথার মানে কি? বাড়ি যাবার পথে মাম্মি তোমাকে এ কথার মানে বুঝিয়ে দেবেন, বললেন ডক্টর ওয়েবস্টার। এখন বিদায় মিসেস জেমস, দুশ্চিন্তা করবেন না। ও আবল তাবল যা বলে বলুক। গুড বাই ক্রিস, হ্যারিকে আমার ভালোবাসা দিও। ও তো ওখানে। ডাক্তারের বাগানের দিকে আঙুল তুলে দেখালো ক্রিস। আমার জন্য দাঁড়িয়ে আছে। গলা ছেড়ে হাসলেন ডক্টর ওয়েবস্টার। এদেরকে সংশোধন করা সম্ভব নয়, তাই না? আমি এক মায়ের কথা জানি, যার বাচ্চারা কল্পনায় গোটা একটা উপজাতি দল আবিষ্কার করে বাড়িতে নানা রকম পূজা অর্চনা শুরু করে দিয়েছিল। সেদিক থেকে আপনি ভাগ্যবতী মিসেস জেমস। নিজেকে ভাগ্যবতী ভাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে প্রাণে আশা করলাম ক্রিস স্কুলে যেতে শুরু করলে তার মাথা থেকে হ্যারির ভূতটা নেমে যাবে। ক্রিস আমার আগে আগে ছুটে চলেছে, এমনভাবে পাশ ফিরে তাকাচ্ছে যেন সঙ্গে কেউ আছে। একটি ভয়ঙ্কর সেকেন্ডের জন্য আমি ফুটপাতে ওর ছায়ার পাশে আরেকটি লম্বা সরু ছায়া দেখতে পেলাম, ছেলেদের ছায়া। পরের মুহূর্তে ওটা উধাও। ছুটে গিয়ে ক্রিসের হাত চেপে ধরলাম। বাকি রাস্তাটা আর মুঠো ছাড়লাম না। আমাদের বাড়িটিতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কিন্তু এই গরমেও বাড়িটি আশ্চর্য রকম ঠান্ডা। আমি আরেক মুহূর্তের জন্য ক্রিসকে চোখের আড়াল হতে দিলাম না। ও আমার চোখের সামনেই আছে, কিন্তু বাস্তবে যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার বাড়িতে আমার বাচ্চা ক্রমেই অচেনা একজনে পরিণত হচ্ছে। ক্রিসকে দত্তক নেওয়ার পরে এই প্রথম সিরিয়াসলি ভাবে প্রশ্নগুলো মাথায় এলো আমার। কে ও? কোত্থেকে এসেছে ও? ওর আসল বাবা মা কে? যাকে আমি মেয়ে হিসেবে দত্তক নিয়েছি এর প্রকৃত পরিচয় কি? কে ক্রিস্টিন? আরেকটি হপ্তা গেল। সারা হপ্তা শুধু হ্যারি আর হ্যারির গল্পই শুনতে হলো। স্কুলে যাবার আগের দিন ক্রিস জানালো সে স্কুলে যাবে না। অবশ্যই যাবে, বললাম আমি। তোমার স্কুলে ভর্তি হবার বয়স হয়েছে। এখানে তোমার বয়সী অনেক বন্ধু পাবে। হ্যারি বলেছে সে যেতে পারবে না। স্কুলে হ্যারিকে দরকার হবে না তোমার। সেই ডাক্তারের উপদেশ মনে পড়ে গেল। অনেক কষ্টে গলার স্বর শান্ত রাখলাম। মানে, স্কুলে ভর্তি হবার জন্য তার বয়স অনেক বেশি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে 14 বছরের একটা বুড়ো ছেলের খুবই অস্বস্তি লাগবে। আমি হ্যারিকে ছাড়া স্কুলে যেতে পারবো না। আমি হ্যারির সঙ্গে থাকবো। ডাক ছেড়ে কাঁদতে শুরু করলো। ক্রিস, কান্না বন্ধ করো, বন্ধ করো বলছি। ঠাস করে ওর হাতে সজোরে চড় বসিয়ে দিলাম। সাথে সাথে থেমে গেল কান্না। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। বড় বড় নীল চোখ জোড়া বিস্ফোরিত এবং ভয়ঙ্কর ঠান্ডা। বড়দের মতো ভীতিকর চাউনি। ছমছম করে উঠল গা। ক্রিস বলল, তুমি আমাকে ভালোবাসো না। হ্যারি আমাকে ভালোবাসে, ও আমাকে চায়। বলেছে ওর সঙ্গে আমি যেতে পারি। এসব কথা আমি আর শুনতে চাই না, চেঁচিয়ে উঠলাম আমি। পরক্ষণে নিজের ওপরে রাগ হলো। ছোট একটা বাচ্চার সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য। আমার বাচ্চা। হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। দুহাত বাড়িয়ে ব্যাকুল গলায় ডাকলাম, ক্রিস, সোনা, এসো। ধীর পায়ে এগিয়ে এলো সে। আমি তোমাকে ভালোবাসি, বললাম আমি। তুমি স্কুলে গেলে আমি খুব খুশি হব। স্কুলে গেলে হ্যারিকে আর পাবো না। অন্য অনেক বন্ধু পাবে। আমি অন্য কাউকে চাই না।
শুধু হ্যারিকে চাই। আবার চোখ ছাপিয়ে জল এলো। আমার কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো ফুপিয়ে। আমি ওকে জোরে জড়িয়ে ধরলাম। তুমি ক্লান্ত সোনা, চলো ঘুমাতে যাবে। মুখে জলের শুকনো দাগ নিয়ে ঘুমিয়ে পড়ল ক্রিস। তখনও দিনের আলো ছিল। আমি জানালার ধারে গেলাম পর্দা ফেলে দিতে। বাগানে সোনালি ছায়া আর রোদের লম্বা ফালি। তারপর আবার স্বপ্নের মতো সাদা গোলাপ ঝাড়ের পাশে ছায়া ফেলল লম্বা পাতলা একটি শরীর। পাগলিনীর মতো ঝট করে জানালা খুলে আমি চেঁচিয়ে উঠলাম, হ্যারি, হ্যারি! গোলাপের মাঝে লাল ঝলক দেখলাম যেন এক মুহূর্তের জন্য। লালচে কোকড়ানো চুলের একটা মাথা, তারপর আর কিছু নেই। রাতে জিমকে ক্রিস্টিনের কথা বললাম। সহানুভূতির ভঙ্গিতে মাথা দোলালো সে। বেচারি, স্কুলে যাবার সময় সব বাচ্চাই এরকম কান্নাকাটি করে। একবার স্কুলে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরে আস্তে আস্তে হ্যারির কথাও ভুলে যাবে। হ্যারি চায় না ও স্কুলে যাক। এই, তুমিও দেখছি হ্যারিকে বিশ্বাস করতে শুরু করেছো। কখনো কখনো করি। পুরো বয়সে ভূত প্রেতে বিশ্বাস? ঠাট্টা করলো জিম। হ্যারি ভূত পেত নয়, বললাম আমি। একটা কিশোর মাত্র, যার কোনো অস্তিত্ব নেই শুধু ক্রিস্টিনের কাছে ছাড়া। আর ক্রিস্টিন কে? ওভাবে বলছো কেন? কঠিন শোনালো জিমের কণ্ঠ। ক্রিসকে দত্তক নেওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম ও আমাদের আপন সন্তানের মতো বেড়ে উঠবে। আমরা অতীত নিয়ে মাথা ঘামাবো না, কোনো দুশ্চিন্তা করব না, কোনো রহস্য নিয়ে ভাববো না। আমরা ভাববো ক্রিস আমাদের রক্ত মাংসের সন্তান। অথচ তুমি এখন প্রশ্ন তুলছো ক্রিস্টিন কে? ও আমাদের মেয়ে, এ কথাটা ভুলে যেও না। জিমকে কখনো ওইভাবে আগে রেগে যেতে দেখিনি। তাই পরদিন ক্রিস স্কুলে থাকার সময় কি করব সে ব্যাপারটা গোপন করে গেলাম ওর কাছে। পরদিন সকালে ক্রিসকে চুপচাপ আর গম্ভীর দেখলাম। জিম ওর সঙ্গে ঠাট্টা তামাশা করে মন ভালো করে দিতে চাইল, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে ও জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর একসময় বলল, হ্যারি চলে গেছে। হ্যারিকে তোমার দরকার নেই, তুমি এখন স্কুলে যাবে, বলল জিম। ক্রিস ওর দিকে সেই ঘৃণা মিশ্রিত বড়দের মতো চাউনি দিল। স্কুলে যাবার পথে মেয়ের সঙ্গে কোনো কথা হলো না আমার খুব কান্না পাচ্ছিল। তবু যে ওকে স্কুলে নিয়ে যেতে পারছি তাই যথেষ্ট। ওকে আমি হারিয়ে ফেলেছি এরকম বিচিত্র অনুভূতি জাগলো মনে। প্রতিটি মারই হয়তো তার বাচ্চাকে প্রথম স্কুলে নিয়ে যাবার সময় এরকম অনুভূতি হয়। স্কুলে ভর্তি হওয়া মানে শিশুর শৈশবকালের সমাপ্তি, বাস্তব জীবনে প্রবেশ, জীবনের নিষ্ঠুরতা, বর্বরতা, অচেনা দিকের সাথে পরিচয়। স্কুলের গেটে দাঁড়িয়ে ওকে বিদায় চুম্বন করে বললাম, তুমি আজ স্কুলের অন্য বাচ্চাদের সঙ্গে ডিনার করবে ক্রিস। 3টার সময় ছুটি হলে তোমাকে নিতে আসব। আচ্ছা মাম্মি। আমার হাত শক্ত করে জড়িয়ে ধরল। নার্ভাস অন্যান্য বাবা মায়ের সাথে চেহারায় ভয় আর দুশ্চিন্তা নিয়ে বাচ্চারা স্কুলে আসতে শুরু করেছে। সুন্দর চুলের সাদা লিলেনের ড্রেস পরা এক সুন্দরী তরুণী হাজির হলো স্কুল গেটে। নতুন বাচ্চাদেরকে জড়ো করে ওদের নিয়ে স্কুলে অভিমুখে রওনা হয়ে গেল। আমার সামনে দিয়ে যাবার সময় তার মুখে সহানুভূতির হাসি ফুটল। আমরা ওর ঠিক যত্ন নেব। ক্রিসকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না জেনে হালকা হয়ে গেল মন। এবার আমার গোপন অভিযানে বেরিয়ে পড়া। শহরে যাবার বাসে উঠে পড়লাম। নেমে পড়লাম বিশাল আকৃতির বিষণ্ণ চেহারার বিল্ডিংটির সামনে। 5 বছর আগে জিমকে নিয়ে একবার এসেছিলাম এই দালানে। এরপর আর আসার দরকার হয়নি। বিল্ডিংয়ের টপ ফ্লোরে গেরথন অ্যাডপশন সোসাইটির অফিস। আমি 5 তলায় উঠে এলাম। রংচটা পরিচিত দরজায় কড়া নাড়লাম। এক মহিলা, আগে কখনো দেখিনি, ভিতরে আসতে বলল আমাকে। মিস ক্লোভারের সঙ্গে দেখা করতে পারি? আমি মিসেস জেমস। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, তবে ব্যাপারটা খুব জরুরি। আচ্ছা, দেখছি, বলে ভিতরের ঘরে ঢুকল সে।
একটু পরেই ফিরে এলো। মিস ক্লেভার আপনাকে যেতে বলেছেন মিসেস জেমস। মিস ক্লেভার রোগা, লম্বা, ধূসর চুলের হাসি মুখের এক মহিলা। তার চেহারা থেকে করুণা ঝরে পড়ছে, ভ্রুতে অসহ্য ভাঁজ। আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিসেস জেমস, কতদিন পরে দেখা। ক্রিস্টিন কেমন আছে? ভালো আছে মিস ক্লেভার। আপনার সময় নষ্ট না করে সরাসরি কাজের কথায় চলে আসি। আমি জানি দত্তক সন্তানদের জন্মবৃত্তান্ত আপনারা গোপন করে রাখেন, কিন্তু ক্রিস্টিনের আসল পরিচয় জানা আমার খুবই দরকার। দুঃখিত মিসেস জেমস, শুরু করলেন তিনি। আমাদের নিয়ম আছে। প্লিজ গল্পটা আগে শুনুন, তারপর বুঝতে পারবেন কেন ক্রিস্টিনের জন্ম নিয়ে তথ্য চাইছি। হ্যারির ঘটনা বললাম তাকে। সব শুনে তিনি মন্তব্য করলেন, খুব অদ্ভুত ঘটনা, খুবই অদ্ভুত। মিসেস জেমস, এই প্রথম আমি নিয়ম ভাঙছি। ক্রিস্টিনের জন্ম লন্ডনের এক হতদরিদ্র অঞ্চলে। ওদের সংসারে ছিল 4 সদস্য, বাবা, মা, ভাই ও ক্রিস্টিন। ভাই? হ্যাঁ। তার বয়স যখন 14 তখন ঘটনাটা ঘটে। কি ঘটেছিল? গোড়া থেকে বলি। বাবা মা ক্রিস্টিনের জন্ম হোক তা চায়নি। একটা পুরনো বাড়ির চিলেকোঠার ঘিঞ্জি ঘরে গাদাগাদি করে বাস করত গোটা পরিবার। 3 জনেই ঠিকমতো শোয়ার জায়গা হতো না, আর একটা বাচ্চা যোগ হওয়ায় খুবই মুশকিলে পড়তে হয়েছিল ওদেরকে। মাটা ছিল পাগলাটে টাইপের, মোটাসোটা, নোংরা আর অত্যন্ত অসুখী একজন মানুষ। মেয়ের প্রতি তার কোনো আগ্রহই ছিল না, তবে ভাইটি প্রচণ্ড ভালোবাসতো তার বোনকে। স্কুল বাদ দিয়ে সে বোনের দেখাশোনা করত। একটা গুদাম ঘরে স্বল্প বেতনে কাজ করত বাপ। ও দিয়ে সংসার চলতো না। তারপর একদিন অসুস্থ হয়ে পড়ে সে। অনেকদিন অসুস্থ ছিল বলে চাকরিটাও হারায়। ওই গুমোট ঘরে দিনের পর দিন স্ত্রীর গঞ্জনা আর বাচ্চার কান্না সহ্য করতে হয়েছে তাকে অসুস্থ শরীরে। আমি এই সমস্ত তথ্য পেয়েছি প্রতিবেশীদের কাছে থেকে। শুনেছি ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছিল ওদের। এত দারিদ্র্য সহ্য করা কঠিন হয়ে উঠেছিল বেকার বাপের জন্য। তারপর একদিন খুব ভোরে ওই বাড়ির নিচতলার এক মহিলা দেখতে পায় তার জানালার পাশ দিয়ে কি যেন একটা উপর থেকে পড়ল। পরক্ষণে দাঁড়াম করে শব্দ। মহিলা বাইরে এসে দেখে উপরতলার পরিবারের ছেলেটি পড়ে আছে মাটিতে। ক্রিস্টিনকে জড়িয়ে রেখেছে সে। ছেলেটির ঘাড় ভেঙে গেছে, মারা গেছে সে। মহিলার ডাকাডাকিতে ওই বাড়ির অন্যান্য বাসিন্দারা জেগে ওঠে। পুলিশ আর ডাক্তারকে খবর দিয়ে তারা চিলেকোঠায় যায়। ভেতর থেকে তালাবন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তীব্র গ্যাসের গন্ধ ধাক্কা মারে তাদের নাকে। যদিও জানালা খোলা ছিল, স্বামী আর স্ত্রীকে বিছানায় মৃত পড়ে থাকতে দেখে তারা। স্বামী একটি চিরকুট লিখে রেখে গিয়েছিল, আমি আর পারলাম না, ওদেরকে খুন করতে যাচ্ছি আমি, এছাড়া কোনো রাস্তা নেই। পুলিশ বলেছিল পুরুষ লোকটা পরিবারের সবারই যখন ঘুমোচ্ছিল ওই সময় দরজা জানালা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে দেয়। তারপর শুয়ে পড়ে স্ত্রীর পাশে এবং অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছেলেটি যেভাবে হোক জেগে গিয়েছিল, দরজা খোলারও চেষ্টা বোধহয় করেছিল, দুর্বল শরীরে পারেনি। শেষে জানালা খুলে নিচে লাফিয়ে পড়ে আদরের বোনকে বুকে জড়িয়ে ধরে। ক্রিস্টিন কেন গ্যাসে আক্রান্ত হয়নি এটা একটা রহস্য। হয়তো বেডক্লথ দিয়ে মাথা ঢাকা ছিল তার,
ভাইয়ের বুকের সাথে মাথা চেপে ঘুমিয়েছে, ভাইয়ের সঙ্গেই ঘুমাতো সে। যা হোক, বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে হোমে। ওখানে আপনি আর জেমস ওকে প্রথম দেখেছেন। নিঃসন্দেহে ওটা সৌভাগ্যের দিন ছিল ক্রিস্টিনের জন্যে। ওর ভাই তাহলে বোনকে বাঁচাতে গিয়ে মারা গেছে, বললাম আমি। হ্যাঁ, খুব সাহস ছিল ছেলেটির। কি নাম ছিল ভাইয়ের? দেখছি। ফাইলের স্তূপ থেকে একটা ফাইল বের করলেন মিস ক্লেভার। চোখ বোলাতে লাগলেন। অবশেষে বললেন, পরিবারটির নাম জনস পরিবার, আর 14 বছরের ছেলেটির নাম ছিল হ্যারল্ড। তার মাথায় লাল চুল ছিল, বিড়বিড় করলাম আমি। তা বলতে পারবো না মিসেস জেমস। কিন্তু ওটা হ্যারি, ছেলেটার ডাক নাম হ্যারি। কিন্তু এর অর্থ কি? আমি কিছু বুঝতে পারছি না। অর্থ আমিও বুঝতে পারছি না, তবে আমার ধারণা ক্রিস্টিনের মনের গভীর অবচেতনে হ্যারির স্মৃতি রয়ে গেছে, তার শৈশবের সাথী। আমরা ভাবি শিশুদের স্মৃতিশক্তি তেমন প্রখর নয়, কিন্তু অতীতের অনেক কথাই তাদের ছোট মস্তিষ্কে গেঁথে থাকে। ক্রিস্টিন এই হ্যারিকে আবিষ্কার করেনি, এর স্মৃতি তার মনে পড়ে যাচ্ছে, তাই তাকে সে একটা জ্যান্ত রূপ দিয়েছে। আমার কথা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গোটা ব্যাপারটাই এমন অদ্ভুত যে অন্য কোনো ব্যাখ্যা মাথায় আসছে না। ওরা যে বাড়িতে থাকতো সেটার ঠিকানা পেতে পারি? মিস ক্লেভার ঠিকানা দিতে রাজি নন, কিন্তু আমার পীড়াপিড়িতে শেষে দিতেই বাধ্য হলো। আমি 13 ক্যানভার রোড ঠিকানা খুঁজতে বেরিয়ে পড়লাম। অবশেষে বাড়িটি খুঁজে পেলাম। বাড়িটি জনমানব শূন্য মনে হলো, নোংরা এবং ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তবে একটা দৃশ্য দেখে থমকে গেলাম। ছোট্ট একটা বাগান আছে বাড়ির সামনে, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ ঘাস। তবে ছোট্ট বাগানের এক জায়গার অদ্ভুত ঔজ্জ্বল্য গ্রাস করতে পারেনি। বিষণ্ণ রাস্তার পাশের বাড়িগুলো সাদা গোলাপের একটা ঝাড়। ঝলমল করছে গোলাপগুলো, চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে। ঝোপের পাশে দাঁড়িয়ে চিলেকোঠার জানালার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। একটা কণ্ঠ শুনে চমকে উঠলাম। এখানে কি করছেন? নিচতলার জানালা দিয়ে উকি দিয়েছে এক বুড়ি। আমি ভেবেছি বাড়িটি খালি, বললাম আমি। খালি থাকাই উচিত ছিল, এখানে আমি ছাড়া কেউ থাকেও না। আমাকে ওরা বের করে দিতে পারেনি, আমার কোথাও যাবার জায়গা নেই। ঘটনাটা ঘটার পরে অন্য বাসিন্দারা তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে, তারপর আর কেউ এ বাড়ি ভাড়া নিতে আসেনি। লোকে বলে এটা নাকি হানা বাড়ি, হয়তো তাই, কিন্তু এ নিয়ে এত হইচই কেন? জীবন এবং মৃত্যু একটি অপরটির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, এর মধ্যে পার্থক্য কোথায়? লাল টকটকে চোখ মেলে আমার দিকে তাকালো সে। আমি ওকে আমার জানালার পাশ দিয়ে ছিটকে পড়ে যেতে দেখেছি। ওই যে ওখানটাতে পড়েছিল, ফুলের ঝাউটার মধ্যে। ও এখনো ফিরে আসে, আমি ওকে দেখতে পাই। তাকে না পাওয়া পর্যন্ত সে কোথাও যাবে না। কে? কার কথা বলছেন আপনি? হ্যারি জনস, চমৎকার ছেলে ছিল একটা, লাল চুল, ভয়ানক রোগা, খুব জেদি স্বভাব, নিজের মতো করে চলতো, ক্রিস্টিনকে খুব ভালোবাসতো। ফুলের মধ্যে তার মৃত্যু ঘটেছে। গোলাপ ঝাড়ের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো বোনকে নিয়ে, তারপর মরেছে ওইখানটাতেই। নাকি মানুষ সত্যি মারা যায়? চার্চ হয়তো এই প্রশ্নের জবাব দিতে পারবে, কিন্তু সে জবাব হয়তো আপনার বিশ্বাস হবে না। আপনি চলে যান, এই জায়গা আপনার জন্য নয়, এই জায়গা মৃতদের জন্যে, যদিও তারা মরেনি, আর জীবিতদের জন্যে যারা নাকি জীবিত নয়। আমি জীবিত নাকি মৃত আপনিই বলুন, আমি জানি না। সাদা কোচকানো আঙুলের ফাঁক দিয়ে উন্মাদিনীর দৃষ্টিতে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকলো সে
শিরশির করে উঠল গা। পাগল মানুষ ভয়ঙ্কর প্রকৃতির হয়, কেউ এদের করুণা করে, কেউ ভয় পায়। আমি বিড়বিড় করে বললাম, আমি এখন যাব, বিদায়। উত্তপ্ত ফুটপাত দিয়ে দ্রুত পা চালালাম, কিন্তু পা জোড়া ভয়ানক ভারী আর অসাড় মনে হলো, যেন দুঃস্বপ্নের মাঝ দিয়ে হাঁটছি। সূর্য উত্তাপ ছড়াচ্ছে মাথার ওপরে, কিন্তু টের পাচ্ছি না যেন। সময় এবং স্থান জ্ঞান হারিয়ে ছুটছি আমি। হঠাৎ একটা শব্দ কানে যেতেই রক্ত হিম হয়ে এলো আমার। 3টা বাজে। 3টার সময় আমার স্কুল গেটে থাকার কথা, ক্রিস্টিনের জন্য। আমি এখন কোথায়? এখান থেকে স্কুল কত দূরে? কোন বাস ধরতে হবে? পথচারীদেরকে পাগলের মতো এইসব প্রশ্ন করতে লাগলাম। তারা আমার দিকে ভীত চোখে দেখছে, যেন ওই বুড়ির মতো চেহারা আমার। ওরা নিশ্চয়ই আমাকে পাগল ঠাউরেছে। অবশেষে সঠিক বাসে উঠতে পারলাম। ধুলো আর পেট্রোলের গন্ধে অস্থির, বুকে প্রচণ্ড ভয় নিয়ে স্কুলে পৌঁছে গেলাম। এক দৌড়ে পার হলাম খেলার মাঠ। ক্লাসরুমে সাদা ড্রেস পরা তরুণী শিক্ষয়িত্রী বইপত্র গোছাচ্ছে। ক্রিস্টিন জেমসকে নিতে এসেছি, আমি ওর মা। দুঃখিত, দেরি হয়ে গেছে। কোথায় ও? ক্রিস্টিন জেমস? ভ্রু কোচকালো তরুণী, তারপর কল করে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, লাল চুলের ছোট্ট সুন্দর মেয়েটি। ওর ভাই এসেছিল ওকে নিতে, মিসেস জেমস। দুজনের চেহারায় অদ্ভুত মিল আছে না? আর বোনকে সে যে খুব ভালোবাসে তা তার আচরণে দেখেই বুঝতে পেরেছি। আপনার স্বামীরও কি ওদের মতো লাল চুল? ওর ভাই কি বলল? অস্পষ্ট গলায় জানতে চাইলাম। কিছুই বলেনি, প্রশ্ন করলেও শুধু হেসেছে। এতক্ষণে ওরা বোধহয় বাড়ি পৌঁছে গেছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ধন্যবাদ, আমি গেলাম। পা পুড়ে যাওয়া উত্তপ্ত রাস্তার পুরোটাই দৌড়ে বাড়ি চলে এলাম আমি। ক্রিস্টিন, কোথায় তুমি? ক্রিস! মাঝে মাঝে এখনো শুনতে পাই আমার সেই আর্তনাদ ঠান্ডা বাড়িটির দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে বাড়ি ফিরছে। ক্রিস্টিন, কোথায় তুমি? জবাব দাও, ক্রিস! তারপর, হ্যারি, ওকে নিয়ে যেও না, ফিরে এসো, হ্যারি! উন্মত্তের মতো বাগানে ছুটলাম আমি। প্রখর রোদ ধারালো ফলার মতো আঘাত হানল। ধবধবে সাদা গোলাপগুলো ভীষণভাবে জ্বলজ্বল করছে। স্থির বাতাস। এক মুহূর্তের জন্য মনে হলো আমি বুঝি ক্রিস্টিনের খুব কাছে চলে এসেছি, যদিও ওকে দেখতে পেলাম না। তারপর আমার চোখের সামনে নাচতে শুরু করলো গোলাপগুলো। রং বদলে হয়ে উঠল লাল, রক্ত লাল, বৃষ্টি স্নাত লাল। মনে হলো আমি লালের মাঝ দিয়ে কালোর মাঝে ঢুকে পড়েছি। তারপর শুধু শূন্যতা, প্রায় মৃত্যুর কাছাকাছি। সানস্ট্রোক থেকে ব্রেন ফিভারে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ বিছানায় পড়ে থাকতে হলো আমাকে। ওই সময় জিম আর পুলিশ মিলে বেহুদাই খুঁজেছে ক্রিস্টিনকে। ব্যর্থই প্রচেষ্টা চলল মাস কয়েক ধরে। লাল চুলের মেয়েটির অদৃশ্য হয়ে যাবার ঘটনা নিয়ে খবরের কাগজে নানা গল্প ছাপা হলো। তারপর একসময় থিতু হয়ে এলো উত্তেজনা। পুলিশ ফাইলে আরেকটি অমীমাংসিত রহস্য জমা হলো। শুধু 2জন মানুষের জানা থাকলো আসল ঘটনা। পরিত্যক্ত একটি বাড়িতে বাস করা একটা পাগলিনী আর আমি। বছর পার হয়ে গেল, কিন্তু আজও ভয়টা গেঁথে আছে আমার মনে। ছোট ছোট জিনিস আমাকে ভীত করে তোলে। রোদ, ঘাসের ওপরে গাঢ় ছায়া, সাদা গোলাপ, লাল চুলের শিশু, আর একটা নাম, হ্যারি। কত সাধারণ একটা নাম,